এই সেন্টিমেন্টকে বিএনপি আপহোল্ড করছে এবং বিএনপি এখন পরিবর্তিত পরিস্থিতিতে মনে করছে যে ভারত বিরোধিতা করাটাই হলো তাদের রাজনীতির জন্য এখন লাভজনক এবং ভারত তোষণ বাদ না দিলে কোনো অবস্থাতেই তারা চীনের সহযোগিতা পাবে না এবং আইএসআই বা পাকিস্তানের সহযোগিতা সুদূর করা হতো। এই জন্য তারা এই প্রথম একেবারে কোমরে গামছা বেঁধে নেমেছেন এবং তার প্রেক্ষিতে এখন যেটি হচ্ছে যে ভারতের সঙ্গে যদি বেঁচে থাকতে হয়, প্রতিযোগিতা করতে হয়, কোনো রাগঢাক রাখা চলবে না, একেবারে সরাসরি বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, এইরকম একটা অবস্থা নিয়ে চলতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের দেশে যেভাবে এই মুহূর্তে ইসলামাইজেশন চলছে এবং সারা দুনিয়াতে যেভাবে খেলাফতের জয় জয়কার শুরু হয়েছে, সেই জয় জয়কার আফগানিস্তানে তালেবানদের মাধ্যমে শুরু হলো, আবার এখন যেভাবে সিরিয়াতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। মধ্যে যে ইসলামিক স্টেট হয়েছিল আইএস, এই আইএস মূলত আমেরিকার সৃষ্টি এবং আমেরিকার অস্ত্র, আমেরিকার ট্রেনিং নিয়ে তারা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা আমেরিকার বিরোধী হয়ে যায় এবং আমেরিকা আবার তাদেরকে ধ্বংস করার জন্য সর্বশক্তি নিয়োগ করে। তো এই আইএসের সঙ্গে আবার আল কায়দার একটা বিরাট সংযোগ ছিল। যেমন দেখা গেল আফগানিস্তানে যারা আল কায়দা ছিলেন, বিতাড়িত আল কায়দা, তাদের সঙ্গে আমেরিকার শত্রুতা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আল কায়দা ছিলেন তাদের সঙ্গে কিন্তু আমেরিকার একটা নিদারুণ সখ্যতা ছিল। তো ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর তার যে রিপাবলিকান গার্ড ছিল খুবই শক্তিশালী, তাদেরকে সংগঠিত করে এই আইএস, মানে আইএসের আগে যে আল কায়দা ছিল, সেই আল কায়দার মাধ্যমে মূলত আমেরিকা আইএস তৈরি করে ফেলে তুরস্কের বিরুদ্ধে, তারপর ইরানের শিয়াদের বিরুদ্ধে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন এই যুদ্ধ করতে করতে, ইরাকি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা একটা সুন্নি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলে এবং সেই খেলাফতের যে আকৃতি, সেই খেলাফতের যে আকৃতি সেটি হয়ে যায় সিরিয়ার চেয়ে বড়। এর কারণ হলো এখানে লিবিয়ার কিছু অংশ, সিরিয়ার একটা বিরাট অংশ এবং ইরাকের একটা বিরাট অংশ নিয়ে তারা অধিকৃত করে আবু বকর আল বাগদাদি এই আইএস প্রতিষ্ঠা করে তারা যে ইসরায়েলের মদতে আইএস করেছিল সেই ইসরায়েলের জন্য হুমকি হয়ে পড়ে। ফলে কি হলো, তাদের বিরুদ্ধে আবার আমেরিকাকে যুদ্ধ করতে হলো এবং আইএস নির্মূল হয়ে গেল। আইএসে যখন নির্মূল হয়ে যায়, তো নির্মূল হওয়ার পরে বিশ্ব রাজনীতি এতটা নির্মূল করছিল, তখন এই যে এখন যিনি জোলানি আছেন, তিনি প্রথমে আল কায়দা ছিলেন, তারপর আইএস ছিলেন, এরপর আইএসের কর্মী হিসেবে বা নেতা হিসেবে তিনি আমেরিকার কারাগারে বন্দী ছিলেন এবং সেখান থেকে তাকে বের করা হয় আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং তিনি আইএসের বিরুদ্ধে লড়াই করতে 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 আমেরিকার দোসর হিসেবে আজকের এই অবস্থাতে তিনি পৌঁছে গেছেন এবং আজকের এই অবস্থায় পৌঁছে গিয়ে তিনি একেবারে পুরো সিরিয়াটা দখল করেছেন, যেখানে মূলত রাশিয়া এবং ইরানের কর্তৃত্ব ছিল বাশার আল আসাদের উপরে। তো ঘটনা যাই হোক না কেন, তিনি আমেরিকার যতই প্রিয় হন না কেন, কিন্তু তার যে লক্ষ লক্ষ ভক্ত, মুরিদান, যোদ্ধা, তারা সবাই কিন্তু ইসলামিক স্টেট অর্থাৎ আইএসের অনুরাগী, মুসলিম খিলাফত তারা প্রতিষ্ঠা করতে চায় এবং ইসলামী হুকুমত তারা প্রতিষ্ঠিত করে সে এটাকে একেবারে মধ্যপ্রাচ্য থেকে ভারতের, যেটাকে আমরা গাজওয়ায়ে হিন্দ নামে এসে প্রচার হয়ে আসছে, সেই জায়গাতে তাদের সেই আন্দোলন ছড়িয়ে দিতে চায় তালেবানদের সহযোগিতা নিয়ে। এবং তারই যে লক্ষণ, এটি এখন বাংলাদেশ এবং পাকিস্তানে প্রকট আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে এবং এটা আমেরিকা এবং ভারতের ঘুম হারাম করে দিয়েছে। তো ফলে কি হলো, বাংলাদেশ নিয়ে আমরা যতটা চিন্তা করছি তার চেয়ে এখন দিল্লি অনেক অনেক বেশি চিন্তা করছে। আর বাংলাদেশে এই সময়টিতে বাংলাদেশের এই যে মানুষের সেন্টিমেন্ট, ভারতের বিরোধিতা, ভারতের আক্রমণ যা কিছু আছে, সেটা নিয়ে সবাই মনে করছে যে না, এখানে লুৎফুজ্জামান বাবরকে আবার দরকার। সবাই আশা করছেন যে তিনি অতি দ্রুত জেলখানা থেকে মুক্তি পাবেন এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হবেন, অথবা খুব দ্রুত নির্বাচন হয়ে গেলে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। এরকম একটা সম্ভাবনা নিয়ে কিন্তু সবাই কথাবার্তা বলছেন। এতে করে জনাব লুৎফুজ্জামান বাবর তার কতটুকু শেষ অবধি উপকার হবে আমি এটা বলতে পারবো না। এর কারণ হলো ইন্ডিয়ান যে খুবই শক্তিশালী, মোসাদের মতোই তারা শক্তিশালী, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মতো শক্তিশালী, তারা পারে না, এহেন কুকর্ম নেই এবং তাদের পথের কাটা যারা হয় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা জলে, স্থলে, অন্তরিক্ষে সব কিছু করতে পারে। যেমন এই যে ধরুন 10 ট্রাক অস্ত্র মামলা, এই মামলাটিকে যেভাবে তারা সাজালো এবং এই মামলাটি ফর্মুলেট করার জন্য
এই চালানটিকে যেভাবে তারা ধরালো, একজন পুলিশের সাব ইন্সপেক্টর দিয়ে পুরো ঘটনাটা তারা ঘটিয়ে দিল। বোঝার চেষ্টা করুন যে 10 ট্রাক অস্ত্র মামলা রাষ্ট্রীয় সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হচ্ছিল এবং চট্টগ্রাম বন্দরে এই জাহাজ নোঙর না করে চট্টগ্রাম বন্দরে জেটি বাদ দিয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির যে জেটি রয়েছে, আলাদা একটা জেটি রয়েছে কাপকো, যেটা শিল্প মন্ত্রণালয়ের অধীন, এবং সেই কাপকোর জেটিতে এই অস্ত্র খালাস হবে। আর এই খালাস হওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটা অনুমোদন দরকার ছিল, আর বাণিজ্য মন্ত্রী ছিলেন জনাব মতিউর রহমান নিজামী। তিনি এই অস্ত্র খালাস হবেন কি হবেন না সঙ্গত কারণে তার জানার কথা না, এবং তিনি জানতেনও না। এর কারণ হলো তিনি বিএনপির কেউ ছিলেন না। তাকে হয়তো বলা হয়েছে যে এরকম একটা জাহাজ খালাস হবে, সেটা সেনাবাহিনীর হোক বা সেন্সিটিভ একটা জাহাজ খালি হবে, আপনার জেটিটা ব্যবহার করা হবে। এবং সেখানে মন্ত্রীর এটা জানারও কথা না। এটা কাপকোর যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন তিনি, বড় জোর কাপকো বিসিআইসির অধীন, আবার বিসিআইসি শিল্প মন্ত্রণালয়ের অধীন। এই পর্যায়ে মন্ত্রণালয়ের সচিব পর্যন্তই যথেষ্ট ছিল। কিন্তু সেই মামলাতে যে কোনো কারণে হোক জনাব মতিউর রহমান নিজামীকে জড়ানো হলো, তারপরে লুৎফুজ্জামান বাবর সহ আর অনেককে জড়ানো হলো, এবং এই চালানটি যেভাবে ধরিয়ে দেওয়া হলো, এখানে নর্মালি পুলিশের একজন সাব ইন্সপেক্টর যখন এই চালানটিকে চ্যালেঞ্জ করা হলো এবং আশেপাশে সাংবাদিকদেরকে যেভাবে রেডি করে রাখা হয়েছিল, তাতে করে আসলে ওই মুহূর্তে সরকারের পক্ষে বা ওখানে যারা সেনাবাহিনীর কর্তা, বিভিন্ন এজেন্সির কর্তা, চীনের যে সমস্ত লোকজন ছিল কিংবা উলফার যে সমস্ত লোকজন ছিল, তারা বলতে গেলে অনেকটা কিংকর্তব্য বিমূল হয়ে যায়, ভেবা চেকা খেয়ে যায়। ফলে একটা সাধারণ তিল পরবর্তীতে তাল হয়ে যায়। তো এই কথাগুলো বললাম এই কারণে যে ভারত তাদের যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থাকে দিয়ে অনেক অসাধ্যকে এভাবে তারা সাধ্য করেছে বা করে। অনেক বড় বড় ঘটনাকে ছোট বানিয়ে ফেলে, অনেক ছোট ছোট ঘটনাকে বড় বানিয়ে ফেলে। এবং এই একটি মামলাতে সেনাবাহিনীর, তারপরে জামাতের এবং বিএনপির যাদেরকে যেভাবে ফাঁসানো হয়েছে, এখান থেকে বের হওয়া খুবই কঠিন। গ্রেনেড হামলার মামলাটা নিষ্পত্তি হয়ে গিয়েছে, কিন্তু 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সেখানে জনাব লুৎফুজ্জামান বাবরকে বাদ দেওয়া, ওই মামলাকে জিরো করা, এটির প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে হাইকোর্ট বলতে পারবে। কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব সহজে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই জিনিসটি করতে পারবে। 1 2 নম্বর হলো যে আমরা যত বেশি ওনার নাম নিচ্ছি যে লুৎফুজ্জামান বাবর আসছে, কাঁপছে, তো আলটিমেটলি এতে করে তাকে মূলত রয়ের টার্গেট বানিয়ে দেওয়া হচ্ছে। আর বিএনপির মধ্যেও একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। সবাই জানে যে উনি একসময় তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন ছিলেন, আবার তিনি আবার আসবেন, এবং তার অনেক কথা, তার অনেক আচরণ, তিনি এলাকায় অসম্ভব জনপ্রিয়, ভীষণ রকম জনপ্রিয়, কিন্তু তার কিছু কথা, তার কিছু আচরণের কারণে অনেক বিতর্ক আছে। এবং তিনি হাওয়া ভবনের খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং তিনি অনেক কিছু মেনটেন করতেন। সেই সময়টাতে সেটা কালা জাহাঙ্গীর থেকে ধলা জাহাঙ্গীর, ধলা জাহাঙ্গীর থেকে মুরগি মিলন, ডেভিড থেকে ছোট হান্নান, এরকম অনেক কিছু। এখন সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। ফলে কি হলো, আমরা বাংলাদেশে যেমন আবেগের বশবর্তী হয়ে তাকে নিয়ে নানা রকম পোস্ট দিচ্ছি, কথাবার্তা বলছি, আর এই যে নেতিবাচক কথাগুলো বললাম, সেইগুলোকে পুঁজি করে তার যারা শত্রু, সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় রাজনীতিবিদ এবং অথরিটি এবং আওয়ামী লীগ তো আছেই এখানে, সবাই মিলে এই ভদ্রলোকের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের উপর বড় বড় পাথর চাপিয়ে দিচ্ছে, জগদ্দল পাথর চাপিয়ে দিচ্ছে, এবং সেই পাথরের যে বেষ্টনী, সেটি ভেদ করে তিনি জেলখানা থেকে বের হয়ে আসবেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, আবার ভারত কাঁপাবেন, সেটা দ্বিতীয় প্রসঙ্গ। কিন্তু আলটিমেটলি আমরা এই সমস্ত কথাবার্তা বলে মূলত মনে হচ্ছে যে ভদ্রলোকের জন্য এখন তিনি যেই পর্যায়ে আছেন, তার জন্য অনেক বড় বাধার আমরা সৃষ্টি করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।